মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। পিলে, তুই এখান থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে থাক না, আমার সঙ্গে দক্ষিণেশ্বরে চল। বাহ, বেশ গায় তো ছেলেটি, আয় তো আমার সঙ্গে। উনি বোধ হয় নির্জনে আমাকে কোনো উপদেশ দিতে চান। ওরে, এতদিন পর আসতে হয়। আমি যে তোর জন্য কতদিন ধরে বসে আছি। তুই শিগগিরই একদিন একা আসবি? বল না, ঠিক আসবি তো? আসবি তো আমার কাছে? বল, ঠিক আসবি? ভরত মনোমোহিনীর একটা প্রেম গাথা হতে হতেও হল না। মনোমোহিনীর বিয়ে হয়ে গেল বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে। ভরত এখন শশীভূষণের ভবানীপুরের বাড়িতে পড়াশোনা নিয়ে মত্ত। আস্তে আস্তে ত্রিপুরার খোলস ছেড়ে সে হয়ে উঠেছে শহুরে। তার গায়ে কলকাতার হাওয়া লেগেছে যে। আর এদিকে ঠাকুরবাড়ির রবি কলকাতা থেকে পালাতে চাইছিল। তাই উত্তর কলকাতার জোড়াসাঁকোয় তাদের মস্ত বাড়ি ছেড়ে সে আশ্রয় নিয়েছিল তার নতুন দাদা ও নতুন বৌঠানের চন্দননগরের বাগান বাড়িতে। কিন্তু সে সুখ তার সইল না। চন্দননগরের মোরান সাহেবের বাগান বাড়িটি ছেড়ে দিতে হল। এখানে থাকার উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে বসে তিনজনে মিলে কাব্য ও গান নিয়ে মেতে থাকা। কিন্তু জ্যোতিরিন্দ্রনাথকে নানা কাজে প্রায়ই কলকাতায় যেতে হয়। আসা যাওয়ার অনেক সময় খরচ হয়। জ্যোতিরিন্দ্রনাথ কলকাতায় ফিরলেন বটে, কিন্তু জোড়াসাঁকোর বাড়ির অত ভিড়ের মধ্যে থাকতে চাইলেন না। চৌরঙ্গি পাড়ায় একটি অট্টালিকা ভাড়া নিলেন। এই অঞ্চলটিতে অধিকাংশ বাড়ি ইংরেজ, আর্মেনিয়ান ও পার্সিদের। বেশ নিরিবিলি ও পরিচ্ছন্ন। সবচেয়ে বড় গুণ, পথ চলার সময় কিংবা কোনো বাড়ির বারান্দায় দাঁড়ালে দুর্গন্ধ সহ্য করতে হয় না। রাস্তার পাশের কাঁচা ড্রেনগুলি ঢেকে সম্প্রতি এখানে পাথরের ফুটপাত বানানো হয়েছে। রাত্রির বেলাতেও নিশ্চিন্তে হাঁটা যায়, পদস্খলনের ভয় নেই। গ্যাসের আলোয় ঝলমলে এই পথটির সঙ্গে লন্ডনের যে কোনো রাজপথের তুলনা করা যায়। এই চৌরঙ্গির ওপরে জাদুঘরের প্রাসাদ। তার পাশের রাস্তাটির নাম সদর স্ট্রিট। সেই গলির 10 নম্বর বাড়িতে শুরু হল কাদম্বরী দেবীর নতুন সংসার। ঘরগুলি সাজাবার জন্য প্রচুর নতুন আসবাব কেনা হলো। বারান্দায় বসানো হলো চিনে মাটির স্ট্যান্ড। হক সাহেবের বাজার থেকে প্রতিদিন সকালে আসে টাটকা ফুল। কাদম্বরী নিজের হাতে সাজাতে ভালোবাসেন। একবার একখানা ঘর সাজান, পছন্দ না হলে আবার বদলে ফেলেন সবকিছু। রবি কোথায় থাকবে তা নিয়ে প্রথম দিকে কিছুটা সংশয় দেখা দিয়েছিল। জোড়াসাঁকোর বাড়িতে তার একটা নিজস্ব ঘর আছে ঠিকই, কিন্তু দাদা বৌদিদিরা অন্যত্র বসবাস শুরু করলে জোড়াসাঁকোয় তার মন টিকবে কেন? জ্যোতিরিন্দ্রনাথ অবশ্যই রবিকে তাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানিয়ে বলেছিলেন, সদর স্ট্রিটের বাড়িটির একেবারে শেষ প্রান্তে একটি বিশাল বারান্দাওয়ালা ঘর তোর জন্য নির্দিষ্ট করে রেখেছি রবি। কিন্তু ওদিকে বীরজিতলাওয়ের বাড়িতে সুরেন আর বিবি তাদের রবিকাকে কাছে পাবার জন্য সব সময় আবদার করে।
জ্ঞানদানন্দিনীও তাকে বারবার থাকতে বলেছেন ও বাড়িতে। রবি, তুমি তো চন্দননগরে নতুনদের সঙ্গে অনেক দিন রইলে, এবার কিছুদিন আমার কাছে থাকো। বিলেতের সেই সব দিনগুলোর কথা ভুলে গেলে? সন্ধেবেলা তুমি বাচ্চাদের নিয়ে গান গাইবে, আরও লোকজন ডেকে পার্টি হবে। রবি ঠিক করল সে এবারে বীরজিতলাওয়ের বাড়িতেই থাকবে। অনুমতি নেবার জন্য সে এলো সদর স্ট্রিটের বাড়িতে। কাদম্বরী তখন রবির ঘরটিতেই পর্দা সাজাচ্ছিলেন। প্রশস্ত পালঙ্কের উপর ধপধপে বিছানা, শিওরির দুদিকে লম্বা স্ট্যান্ডের উপর ফুলদানিতে গুচ্ছ গুচ্ছ সাদা ফুল। রবি যদিও বিছানায় উপুড় হয়ে শুয়ে বুকে বালিশ দিয়ে লেখে, তবু তার জন্য আনা হয়েছে নতুন লেখার টেবিল ও চেয়ার। পাশের ওয়ার্ড্রোবটিও সাদা রং করা, জানলায় টাঙানো হচ্ছে সাদা লেসের পর্দা। সারা ঘরখানিতেই রয়েছে শুভ্র স্বাচ্ছন্দ্যের আবহাওয়া। বৈশাখ মাস, বাতাস নীরস, আকাশে কোনো রং নেই, দারুণ দহন বেলা। একটা টুলের উপর দাঁড়িয়ে কোমরে আঁচল জড়িয়ে পর্দার রিং পরাচ্ছেন কাদম্বরী। বিন্দু বিন্দু ঘাম জমেছে কাদম্বরীর মুখে। নতুন বৌঠান, এত যত্ন করে কার জন্য সাজাচ্ছ এই ঘর? টুলের উপর দাঁড়িয়ে কাদম্বরী মুখ ফিরিয়ে কৌতুক হাস্যে বললেন, রবি, বলো তো কার জন্য? বিশেষ কোনো অতিথি আসবেন বুঝি? একতলায় অতগুলো ঘর তাহলে রয়েছে কিসের জন্য? বলা তো যায় না। বিহারীলাল চক্রবর্তী মশাই যদি কোনো কোনো রাত্রিরে থেকে যেতে চান, তাকে তো আর একতলায় পাঠানো যাবে না। চোখে বিদ্যুৎ খেলিয়ে টুল থেকে নামতে নামতে কাদম্বরী বললেন, মরণ। নতুন বৌঠান, সুরেন আর বিবি আমাকে খুব করে ধরেছে ওদের কাছে থাকবার জন্য। আমি ভাবছি কিছুদিন বীরজিতলাওয়ের বাড়িতে গিয়ে থাকলে কেমন হয়? শুধু রাত্রিটা কাটাবো ওখানে, বেশি দূরে তো নয়, দিনের বেলা যখন তখন চলে আসতে পারবো। বাতিহীন চিনি লণ্ঠনের মতন কাদম্বরীর মুখখানা সঙ্গে সঙ্গে নিষ্প্রভ হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, তুমি তুমি এখানে থাকবে না? মেজ বৌঠানের কাছে থাকবে? কয়েকশো মুহূর্ত পলকহীন চোখে কাদম্বরী নিঃশব্দে তাকিয়ে রইলেন রবির দিকে। তারপর খুব ধীর গলায় বললেন, বেশ, তাই যাও। তোমার যদি ইচ্ছে হয় যাও। সঙ্গে সঙ্গে রবির বুকটা মুচড়ে উঠল। সে কি জানে না কতখানি মমতায় এই ঘরখানি সাজানো হচ্ছে এবং কার জন্য? এখানে দাঁড়িয়ে সে চলে যাবার কথা উচ্চারণ করতে পারল কি করে? সে নিজেই কি দূরে গিয়ে থাকতে পারবে? কাছে গিয়ে সে রবি বলল, বাহ, তুমি অমনি এক কথায় রাজি হয়ে গেলে। তুমি বুঝি আমায় তোমার কাছে রাখতে চাও না? কাদম্বরী একথা শুনেও রবির দিকে তাকালেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, তুমি যদি থাকতে না চাও। এরপর রবির আর যাওয়া হলো না। রবি থেকে গেল মধ্য কলকাতার সদর স্ট্রিটের বাড়িতে। এরকমই এক সময় আর এক তরুণ যুবা উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছে উত্তর কলকাতার হেদর বাগানে। হেদর পুকুরটি পানায় মজে গিয়েছিল, সম্প্রতি তার সংস্কার করা হয়েছে। পার্শ্ববর্তী জমি সাফসুতরা করে লাগানো হয়েছে কিছু ফুলের গাছ। তারপর লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়ায় বেশ একটা উদ্যানের রূপ ধারণ করেছে। কলেজের ছেলেরা এখানে এসে সিগারেট চুরুট ফুঁকতে ফুঁকতে কখনো শেলি ওয়ার্ডসওয়ার্থের কাব্য, কখনো হিউম হার্বার্ট স্পেন্সারের দর্শন নিয়ে তর্ক করে। আবার যোশিত সংসর্গ বিষয়ক রসের আলোচনাও কম হয় না। আজ মেঘলা মেঘলা অপরাহ্ন। কলেজ ছুটির পর অধিকাংশ ছাত্রই তাই বাড়ি ফিরে গেছে। শুধু সেই তরুণ যুবা উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছে হেদর বাগানে একা একা। কাছেই সিমলেপাড়ায় তার বাড়ি। অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত। হেদর পুকুরের এক ধারে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নামে কলেজ। এই কলেজের এক উজ্জ্বল ছাত্র নরেন্দ্র।
সে আগে প্রেসিডেন্সি কলেজে পড়ত। মাঝে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে পড়ায় সেখানে পরীক্ষা দিতে পারেনি। জেনারেল অ্যাসেম্বলিতে ভর্তি হয়ে এফএ পাশ করেছে, এখন বিএ পাঠরত। নরেন্দ্র যে শুধু ছাত্র হিসেবেই চৌখস তা নয়, তার কুস্তি করা সবল শরীর, লাঠি খেলা, তরোয়াল খেলা, ক্রিকেট খেলায়ও সে দক্ষ। এক প্রদর্শনীতে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় প্রথম হয়ে সে একটা রূপোর প্রজাপতি পুরস্কার পেয়েছে। সে রীতিমতন সুগায়ক, গান গাইবার জন্য অনেক জায়গায় তার ডাক পড়ে। পাখোয়াজ এসরাজের মতন অনেকগুলি বাদ্যযন্ত্র সে বাজাতে জানে। বন্ধুদের মধ্যে প্রবল তার্কিক এবং আড্ডা প্রিয়। অন্যান্য যুবকদের তুলনায় তার জীবনী শক্তি যেন কয়েক গুণ বেশি। পৌরুষ দৃপ্ত মুখমণ্ডল, বড় বড় চোখ দুটিতে কখনো কৌতুক, কখনো স্পর্ধার ঝিলিক। নরেন্দ্র সচরাচর একা থাকে না, বন্ধুরা তাকে ঘিরে থাকে। কিন্তু আজ কি হয়েছে নরেন্দ্রর? সে বন্ধুদের সংসর্গ পরিত্যাগ করেছে। আকাশের মেঘের মতন তার মুখেও কিসের ছায়া? অন্যান্য দিন ছুটির পর সে মসজিদ বাড়ি স্ট্রিটে আহমেদ খাঁর শিষ্য বেনি ওস্তাদের কাছে গান শিখতে যায়। নরেন্দ্রকে সেখানে নিয়ম করে গলা সাধতে হয়। কোনো কোনো দিন ওস্তাদের গুরু আহমেদ খাঁ স্বয়ং উপস্থিত থাকেন। সেই সব দিনে হয় খেয়াল ঠুংরির নতুন নতুন তানের চর্চা। কিন্তু আজ নরেনের সেখানে যেতে ইচ্ছে করছে না। অম্বুগুহের কুস্তির আখড়ায় ব্যায়াম করতে যেতেও তার ভালো লাগে। সেখানে তার বন্ধু রাখালের সঙ্গে দেখা হয়। আজ সে আখড়াতেও যাবে না নরেন্দ্র। ব্রাহ্ম সমাজের প্রার্থনা ও সঙ্গীত আসরে যাবারও মন নেই তার। বরানগরে বন্ধুদের আড্ডাও তাকে টানছে না। সে আজ কোথাও যাবে না, এদিকে বাড়িও ফিরতে চায় না, কারণ বাড়িতে এক নতুন উৎপাত শুরু হয়েছে। এফএ পাশ করার পর থেকেই কন্যাদায়গ্রস্ত পিতাদের আনাগোনা চলেছে। নামজাদা সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে, রূপবান গুণবান, বিবাহ বাজারে সে তো সুপাত্র হিসেবেই বিবেচিত হবে। কেউ 10,000, কেউ 20,000 টাকা পণ দিতে চায়। অতি সম্প্রতি এক কন্যার পিতা নরেন্দ্রকে বিলেত পাঠিয়ে আইসিএস কিংবা ব্যারিস্টার হবার প্রস্তাব দিয়েছেন। নরেন্দ্রর বাবা মাও পেড়াপিড়ি শুরু করেছেন। কলেজে পড়ার সময়ই তো অধিকাংশ ছেলের বিয়ে হয়ে যায়। তারা পাত্রী দেখছেন নিয়মিত। বিবাহের কথা শুনলেই নরেন্দ্রর নাকটা কুঁচকে যায়। সে ভাবে, শুধু নিজস্ব জীবিকার ব্যবস্থা নয়, জীবন সম্পর্কে একটা দর্শন তৈরি করে নেবার আগেই ঝপ করে একটা বিয়ে করে সংসারী হয়ে যায় নেহাত গাড়লেরা। এই জীবন তো রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা জিনিস নয়, দুর্লভ এই মানব জনম। এর বিকাশের জন্য যত্নবান না হয়ে স্রোতে গা ভাসিয়ে দিলে পশুর সঙ্গে তফাৎ রইল কি? কাজল বর্ণ মেঘের জন্য সন্ধ্যা নামে দ্রুত। মাঝে মাঝে শোনা যায় গুরু গুরু গর্জন। নরেন্দ্রর কিছুই খেয়াল নেই। সে উদ্দেশ্য হারা হয়ে ঘুরছে। মাঝে মাঝে নস্যি দিচ্ছে নাকে, থুতু ফেলছে যেখানে সেখানে। সে পরে আছে পায়জামা ও গোল গলা আচকান, পায়ে মোজা ও শু। বই খাতা মোড়া একটা কাপড়ের থলি ঝুলছে এক হাতে। হঠাৎ এক জায়গায় থেমে গিয়ে সে লোহার রেলিংয়ে মাথা ঠুকতে লাগলো আর বিড়বিড় করে কি যেন বলতে লাগলো, যেন তার ভিতরে একটা সাংঘাতিক কষ্ট হচ্ছে। নিজের কাছেই উত্থাপিত কোনো প্রশ্নের সে উত্তর খুঁজে পাচ্ছে না বলে সে শাস্তি দিচ্ছে নিজেকে। কেউ বাধা না দিলে মাথা ঠুকতে ঠুকতে একটা রক্তারক্তি কাণ্ডই হয়ে যেত। একজন এসে হাত রাখলো তার পিঠে। ঝড় বৃষ্টির আশঙ্কায় এখন এই বাগানে আর কোনো মানুষজন নেই। সন্ধ্যের পর 2-4টি গাড়ি ঘোড়া ব্যতীত এ অঞ্চলে লোকজন বিশেষ চলাচল করে না। একটি ছাত্র কলেজের প্রিন্সিপালের বাড়ির লাইব্রেরিতে পড়াশোনা করছিল। সে এখন ফিরছে এদিক দিয়ে। শিলদের বাড়ির ছেলে এই ব্রজেন্দ্র। সে অত্যন্ত মেধাবী, অল্প বয়সেই পিতৃহীন, খুবই দরিদ্র অবস্থা। তবু
শুধু মেধার জোরে স্কুল কলেজের শিক্ষকদের প্রিয় হয়ে উঠেছে সে। নরেন্দ্রর মতন গান বাজনা কিংবা খেলাধুলোর দিকে তার ঝোঁক নেই। সে এক গ্রন্থকীট। নরেন্দ্রর চেয়ে বয়সে ছোট হয়েও সে পড়ে ওপরের ক্লাসে। অসুখের জন্য নরেন্দ্রর একটি বছর নষ্ট হয়েছে। দুজনের বেশ বন্ধুত্ব আছে। নরেন্দ্রর পিঠে হাত দিয়ে তাকে থামিয়ে ব্রজেন্দ্র বলল, এ কি নরেন, নরেন কি করছিস? আরে কি করছিস তুই? কেন করছিস এরকম? নরেন্দ্র সচকিত হয়ে মাথা তুলল। তার ঘোর লাগা দৃষ্টি স্বাভাবিক হতে সময় লাগলো কিছু মুহূর্ত। ব্রজেন্দ্রকেও যেন সে চিনতে পারছে না। তাকিয়ে রইল তার মুখের দিকে। অমন ভাবে মাথা ঠুকছিলি, কি হয়েছে তোর? মাথার মধ্যে খুব ব্যথা করছিল, তাই ভাবলাম এতে যদি কমে। মাথায় ব্যথা করছে, কবিরাজের কাছে যা। বন্ধুর কাছে ধরা পড়ে গিয়ে নরেন্দ্র কিছুটা লজ্জা পেয়েছে। এমনিতে সে লজ্জা পাওয়ার পাত্র নয়। সে রঙ্গপ্রিয়, বন্ধুদের নিয়ে সেই কৌতুক করে অধিকাংশ সময়। স্বাভাবিক হবার জন্য সে আজকানের জেব থেকে নস্যির ডিবে বার করে অনেকখানি নস্যি দিল দুনাকে। তারপর একটা পেন্সিল দিয়ে সেই নস্যি ঠেসে দিতে লাগলো ভেতর দিকে। তা দেখে ব্রজেন্দ্র প্রায় শিউরে উঠে বলল, উফ নরেন, অত নস্যি নিস না, দেখলেও কেমন যেন লাগে। কম নিলে মাথা পরিষ্কার হয় না। মাথাটা পরিষ্কার হলে যদি ব্যথাটা কমে। শোনো পাগলের কথা, ওষুধ না খেয়ে নিজে নিজে নস্য চিকিৎসা? তোর ব্যথাটা কি ধরনের রে? কপালে দুই ভুরুর মাঝখানটা দপদপ করে। মাঝে মাঝে সেখানে যেন একটা আলোর শিখা জ্বলে ওঠে। তোদের এরকম হয়? না, কপালে ওরকম আলো টালো জ্বলা তো কাজের কথা নয়। বড় রকমের কোনো ব্যায়াম হতে পারে। তুই ডাক্তার বুদ্ধি দেখা ভালো করে। কথা নেই বার্তা নেই, হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল। ব্রজেন্দ্র সাবধানী। সে বাদলার দিনে বগলে ছাতা রাখে। সে পরে আছে ধুতি আর কুর্তা, পায়ে সুরতোলা তালতলার চটি। তাড়াতাড়ি ছাতা খুলে সে বলল, আয়, এর নিচে আয়। আমার ছাতা লাগবে না, তুই মাথায় দে। বৃষ্টি ভিজলে যে সান্নিপাতিক হবে। আমার হবে না, তোর হবে। তোর যৌবনের তেজ আছে দেখছি। চল নরেন, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি তো এখন বাড়ি যাব না। তাহলে টঙে যাবি? চল সেই পর্যন্তই যাই। দুই বন্ধু হেদুর বাগান থেকে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। ঝড় বৃষ্টির জন্যই বোধহয় আজ গ্যাসের বাতি জ্বলেনি। বিদ্যুৎ চমকে পথ চিনতে হবে। দুপাশে খোলা নর্দমা, পা হড়কে পড়ে গেলেই বিপদ। রাস্তার খানাখন্দও বাঁচিয়ে চলতে হয়। ব্রজেন্দ্র বুঝেছিল পার্কের রেলিংয়ে নরেন্দ্রর এরকম মাথা কোটা মোটেই স্বাভাবিক বিষয় নয়। কিছু একটা মানসিক অশান্তি চলছে তার। এই সময় তাকে একলা ছেড়ে দেওয়া ঠিক নয়। কিছুদিন থেকে তোর একটা উড়ু উড়ু ভাব দেখছি। কি হয়েছে বলতো নরেন? হ্যাঁ, আগে প্রায়ই আমাদের রান্না করে খাওয়াতিস, মোগলাই খানা, ফরাসি খানা। এখন তো আর ডাকিস না। আমার রান্নার শখ মিটে গেছে। ও, তোর গান বাজনাও অনেকদিন শুনিনি। নরেন্দ্র কোনো উত্তর দিল না। বৃষ্টি আরো ঝেঁপে এসেছে। নরেন্দ্র সর্বাঙ্গে সিক্ত। এমন বৃষ্টির তোড়ে এক ছাতার নিচে দুজনে মাথা দিলে দুজনকেই ভিজতে হবে। তাই নরেন্দ্র ব্রজেন্দ্রের ছাতার অংশ নেবে না। ব্রজেন্দ্রও বাতাসের বেগে ছাতা সামলাতে পারছে না। তার পিঠ ভিজে যাচ্ছে। সে বন্ধুকে ডেকে একটি বড় বাড়ির পোর্টিকোর নিচে দাঁড়ালো। নরেন্দ্র আবার খানিকটা নস্যি দিল নাকে। হ্যাঁ রে নরেন, তুই নাকি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছিস, কিশোরীচাঁদ বলছিল। এই প্রশ্নেরও কোনো উত্তর দিল না নরেন্দ্র। ব্রাহ্মদের উপাসনালয় থেকে কালী মন্দিরে অবশ্য কেশববাবুর দলও যাতায়াত করছেন। আমাদের প্রিন্সিপাল মিস্টার হেস্টি কি বলেছিলেন একদিন শুনেছিস? ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটা পড়ছিলেন। ছাত্ররা কবির অতীন্দ্রিয় অনুভবের ব্যাপারটা ঠিক ধরতে পারছিল না। অধ্যক্ষ মশাই তখন বললেন, অনুভূতির তীব্রতায় ওয়ার্ডসওয়ার্থের মাঝে মাঝে ভাব সমাধি হতো। তোমরা যদি সেটা বুঝতে চাও তাহলে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসকে দেখে এসোগে, তারও ওই রকম ভাব সমাধি হয়।
মানুষটি খুব খাঁটি। আমাদের ক্লাসের অনেক ছাত্র রামকৃষ্ণ ঠাকুরের নামই শোনেনি। সবাই তো আর কেশববাবুদের কাগজ পড়ে না। আমি হেস্টি সাহেবের কথাটা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম। কেশববাবুদের উচ্ছ্বাসের কারণ বোঝা যায়। ওরা আগে পরম ব্রহ্মকে পিতা বলতেন, এখন মাতা বানিয়েছেন, মা মা বলে কীর্তন করেন। কিন্তু হেস্টি সাহেব খ্রিস্টান হয়েও কিন্তু কালী ভক্তকে প্রশংসা করলেন। আমারও একবার রামকৃষ্ণ ঠাকুরকে দেখবার ইচ্ছে আছে। তুই তো দেখেছিস, লোকটি কেমন রে? নরেন্দ্র বন্ধুর দিকে ঘুরে দাঁড়ালো। একটুক্ষণ তাকিয়ে রইল অপলক ভাবে। তারপর দ্বিধার সঙ্গে বলল, লোকটি কেমন তা আমার পক্ষে বলা শক্ত। এখনো ঠিক বুঝতে পারি না। যেখানেই জ্যোতিরিন্দ্রনাথ, সেখানেই প্রাণের প্রাচুর্য, উৎফুল্ল পরিবেশ, অফুরান আড্ডা। প্রায়ই সকালে চলে আসেন অক্ষয় চৌধুরী, প্রিয়নাথ সেন, জানকীনাথ ঘোষালের মতন বন্ধু ও আত্মীয়রা। চা পানির সঙ্গে সঙ্গে খুশ গল্প ছাড়াও ভারতীয় সম্পাদনার কাজও চলে। এই মাসিক পত্রিকাটির সম্পাদকের হিসেবে ঠাকুরবাড়ির বড় ছেলে দ্বিজেন্দ্রনাথের নাম ছাপা থাকলেও তিনি বিশেষ সময় দিতে পারেন না। রচনা নির্বাচন থেকে প্রেসে ছাপানো ও ঠিক সময় বিলি বন্দোবস্ত করার সব দায়িত্বই জ্যোতিরিন্দ্রনাথের। সম্প্রতি রবি কবিতা বিভাগটির ভার নিয়েছে। সে উদীয়মান কবিদের কাছ থেকে কবিতা সংগ্রহ করে আনে। রচনাগুলি প্রেসে পাঠাবার আগে জ্যোতিরিন্দ্রনাথ এক একটি হাতে নিয়ে উচ্চ কণ্ঠে পাঠ করেন। উপস্থিত ৩-৪ জন শ্রোতা কখনো তারিফ করেন, কখনো অংশবিশেষ সম্পর্কে আপত্তি জানান। মূল লেখকরা সবাই ঠাকুরবাড়ি সম্পর্কিত। পরিমার্জন ও পরিবর্তনের জন্য তাদের অনুরোধ জানাতে কোনো অসুবিধে নেই। কোনো লেখার মূল বক্তব্যের সঙ্গে সম্পাদক মণ্ডলীর গুরুতর মতভেদ থাকলেও তা বর্জন না করে মুদ্রণ করা হয়। সম্পাদকের পক্ষ থেকে প্রতিবাদও যোগ করা হয় সেই সঙ্গে। রবি যখন বিলেত থেকে পারিবারিক দাসত্ব নামে অতি উগ্র প্রবন্ধটি পাঠিয়েছিল, তখন সেটি ছাপিয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ। কিন্তু ওই অল্প বয়স্ক স্পর্ধিত লেখকের বক্তব্যের প্রতিবাদও জানিয়েছিলেন সম্পাদকীয়তে। নির্বাচক মণ্ডলীর এই আসরে কাদম্বরী এসে বসেন না কখনো। তিনি থাকেন আড়ালে আড়ালে। কখনো রেকাবি ভর্তি লিচু এনে রেখে যান টেবিলে, কখনো নিজের হাতে তৈরি সন্দেশ। ঠিক সময় মতন চায়ের পটটি এসে যায়। হঠাৎ কোনো লেখা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করলে সচকিত হয়ে ওঠেন সবাই। তার উচ্চাঙ্গের সাহিত্য রুচির পরিচয় ফুটে ওঠে সেই কথায়। অক্ষয় চৌধুরী অনেকবার বলেছেন, নতুন বৌঠান, আপনি এসে বসুন না আমাদের সঙ্গে। এরকম অনুরোধে যেন অপ্রস্তুত হয়ে পড়েন কাদম্বরী। সলজ্জভাবে ঘাড় নেড়ে বলেন, না না, আমি আপনাদের জন্য শরবত নিয়ে আসছি। কাদম্বরী কিছু লিখতেও চান না। জ্যোতিরিন্দ্রনাথ অনেক অনুরোধ করেছেন। রবি ঝুলোঝুলি করেছে, হাত ধরে অনুনয়ের সঙ্গে বলেছে, তুমি লেখো নতুন বৌঠান, তুমি সাহিত্য এত ভালোবাসো, তুমি নিশ্চয়ই লিখতে পারবে। দূর, আমি কি ওসব পারি নাকি? ওসব আমার দ্বারা হবে না। এদিকে ঠাকুরবাড়ির অনেক মেয়ে কিন্তু বাংলা লেখায় হাত দিয়েছে। দেবেন্দ্রনাথের বড় মেয়ে স্বর্ণকুমারী নিয়মিত লেখিকা। তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে। এমনকি অক্ষয় চৌধুরীর স্ত্রী শরৎ কুমারী, যার বাল্যকাল কেটেছে লাহোরে, তাই রবি নাম দিয়েছেন লাহোরিনী, তিনিও বেশ লিখছেন। মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর লেখার শখ আছে। তাঁর বাংলা ভাষা জ্ঞান তেমন টনটনে নয়। রবি তাঁর লেখা আগা পাশতলা সংশোধন করে দেয়। কিন্তু যিনি হয়তো এদের সবার চেয়ে ভালো লিখতেন, সেই কাদম্বরী না লেখার ধনুর্ভঙ্গ পণ করে রয়েছেন। সকালের এই আড্ডা শেষ হয় দুপুরের 32 ব্যঞ্জন ভোজনের পর। কোনো রবিবার এই বৈঠক স্থানান্তরিত হয়
মানিকতলার অক্ষয় চৌধুরীর বাড়িতে কিংবা রামবাগানে জানকীনাথের বাড়িতে। একটা হলদি রঙের বাক্সে জমা থাকে সব পাণ্ডুলিপি। সেটাই ভারতী সম্পাদকীয় দপ্তর। জ্যোতিরিন্দ্রনাথ সেই বাক্সটা বগলদাবা করে স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে ল্যান্ডো গাড়ি চেপে চলে আসেন উত্তর কলকাতায়। প্রখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তীও এসে যোগ দেন প্রায়। সকাল ও দুপুরগুলি জমজমাট ভাবে কেটে গেলেও বিকেলের পর বাড়িটি যেন স্তব্ধ হয়ে থাকে। জ্যোতিরিন্দ্রনাথ প্রায় সন্ধ্যের সময় বাড়িতে থাকেন না। রবি কিন্তু তার জ্যোতিদাদার কর্মশক্তি দেখে মুগ্ধ হয়ে যায়। সারাক্ষণ ভাবে, জ্যোতিদাদাই আমার হিরো। এদেশে কত মানুষ শুধু একটা চাকরি কিংবা জীবিকা নির্বাহের কোনো একটা উপায় পেয়েই ধন্য হয়ে সারা জীবন কাটিয়ে দেয়। কেউ বড়জোর সামান্য শখে তবলা পেটায় বা বাঁশি ফোকে, কেউ কবিতা রচনা শুরু করেই নিজেকে মহাকবি ভেবে ফেলে অন্যদের গালমন্দ শুরু করে দেয়। শ্রেষ্ঠত্ব পাবার জন্য কোনো সাধনা নেই। অধিকাংশ মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু কঠোর পরিশ্রম ও ঝুঁকি নেবার সাহস থাকে না। জ্যোতিদাদা এক অসাধারণ ব্যতিক্রম। এমন আমোদে ও সঙ্গীতপ্রিয় মানুষটি তার কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন বহু দিকে। সত্যি কত কাজ করেন জ্যোতিরিন্দ্রনাথ। মাসিক ভারতী পত্রিকা চালাচ্ছেন তিনি। আদি ব্রাহ্ম সমাজের পরিচালনা কাজও তাঁকে দেখতে হয়। পিতার নির্দেশে জমিদারি তদারকির ভারও তাঁর ওপর। সে কাজ করছেন দক্ষতার সঙ্গে। আয় বেড়েছে যথেষ্ট। এছাড়াও নিজস্ব পাটের ব্যবসা আছে জানকীনাথের সঙ্গে, তাতেও লাভ হচ্ছে এখন। এরকম যে কোনো একটা কাজের ভার নিয়েই অনেক মানুষ হিমশিম খায়। এর পরেও জ্যোতিদাদা ছবি আঁকছেন, লিখছেন নাটক। এত কাজের তিনি সময় পান কখন? যখন পিয়ানো বাজাতে বসেন তখন এমন তন্ময় হয়ে যান, অন্য সব কিছু যেন ভুলে যান। আবার আড্ডা দিতে বসলে মনে হয় তার কোনো কাজের তাড়া নেই, অথচ প্রতিদিন একবার করে সেরেস্তায় গিয়ে হিসাবপত্র বুঝে নেন। পূর্ব বাংলায় কিংবা সুন্দরবনে কিংবা উড়িষ্যার জমিদারিতে সফরও তো করে আসতে হয় মাঝে মধ্যে। জ্যোতিদাদার সবচেয়ে বড় গুণ, কোনো কাজে তিনি ব্যর্থ হলেও উদ্যম হারান না। জেদ ধরে বারবার চেষ্টা করে যেতে থাকেন। রবি জ্যোতিদাদাকে অনুসরণ করে প্রতি পদে পদে। সে বুঝতে পেরেছে শ্রেষ্ঠত্বের সাধনার জন্য সর্বাঙ্গের ঘাম ঝরাতে হয়। লিখতে তার ভালো লাগে, কিন্তু সার্থক কিছু লিখতে গেলে নিজেকে তৈরি করে নিতে হবে। এমনি এমনি মহৎ সাহিত্য হয় না। রবি বোঝে তার কবিতায় ভাষা এখনো মর্মভেদী নয়। উচ্ছ্বাসের আবরণে চাপা পড়ে যাচ্ছে জীবনবোধ। তাই লিখতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, আরো লিখতে হবে, অনেক অনেক লিখতে হবে। একদিকে তরুণ রবি সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নিজের কাজে বিভোর হয়ে যাচ্ছে, অন্যদিকে তরুণ নরেন্দ্র তার সব শখ, সব কাজ থেকে নিজেকে আস্তে আস্তে যেন গুটিয়ে নিচ্ছে। আজকাল রামকৃষ্ণ ঠাকুরের কথা শুনলেই কিরকম একটা যেন হতে থাকে নরেন্দ্রর শরীরে। আজও যেমন হঠাৎ উত্তেজিত হয়ে নরেন্দ্র জিজ্ঞেস করল, আচ্ছা ব্রজেন, তুই তো অনেক লেখাপড়া করেছিস, তুই একটা কথা বলতো। যুগ যুগ ধরে আমাদের সমাজে যা বিশ্বাস করে এসেছে, আমাদের বাপ ঠাকুরদা যে ধর্মের বিধান আর সৃষ্টিকর্তার রূপ মেনেছেন, তা কি আমরা এক কথায় উড়িয়ে দিতে পারি? যদি উড়িয়ে দিই, সেই আত্মবিশ্বাসের যে শূন্যতা, তা সহ্য করা সম্ভব? দেখ নরেন, তোর মনের গতি আমি খানিকটা স্টাডি করেছি। আমার কি মনে হয় বলবো, তুই ডেকার্তের অহংবাদ পড়েছিস, আবার হিউম্যান নাস্তিকতা, ডারউইনের বিবর্তনবাদও পড়েছিস, কিন্তু তোর মাথায় রয়ে গেছে হিন্দু ঐতিহ্য। তুই যখন তর্ক বিতর্ক করিস তখন মনে হয় তুই কখনো নাস্তিক, কখনো সংশয়বাদী, আবার কখনো যেন বেরিয়ে পড়ে যে তুই যেন সেই ঈশ্বরকে খুঁজছিস যিনি এই জড় জগৎ পরিচালনা করেন। আচ্ছা, তোর মনে এই প্রশ্ন জাগে না? না, আমার কাছে যুক্তি দিয়ে বিচার করলে ঈশ্বরের কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তোর কথা আলাদা। তুই এক সময় ধ্যান ট্যান করেছিস, আবার সাহেবদের সংশয়বাদী লেখাও পড়েছিস। তারপরেও জানতে চাস কেউ স্বচক্ষে ঈশ্বর দেখেছেন কিনা। সেই জন্যই দেবেন ঠাকুরের কাছে গিয়েছিলি, তাই না?
নরেন্দ্র চুপ করে রইল। সত্যি সে একদিন ঝোঁকের মাথায় ছুটে গিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। দেবেন্দ্রনাথকে সবাই মহর্ষি বলে মনে করে, তিনি নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। তিনি তখন চুচড়োর কাছে গঙ্গার ওপরে একটা বোটে থাকেন। নরেন্দ্র সোজা সেই বোটে উঠে গিয়ে প্রথমেই সরাসরি প্রশ্ন করেছিল, মহর্ষি, আপনি কখনো ঈশ্বরকে নিজের চোখে দেখেছেন? সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি দেবেন্দ্রনাথ। এড়িয়ে গিয়ে বলেছিলেন, তোমার চক্ষু দুটি যোগীর মতন, তুমি সাধনা করলে নিজেই একদিন উপলব্ধি করবে। আসল কথাটা কি জানিস? ঈশ্বর আছেন কি নেই এ নিয়ে মাথা ব্যথা করার দরকারটাই বাকি। এই যে এত প্রার্থনা, ধ্যান, পুজো আচ্চা, নামাজ পড়া, উপোস, মানুষের জীবনে এর কোনো প্রয়োজনীয়তা আছে? এসব বাদ দিয়েও তো দিব্যি চলে যায়। অক্ষয় দত্ত মশাই অঙ্ক দিয়ে কি প্রমাণ করেছিলেন তুই দেখিসনি? উনি একটা ফর্মুলা দিয়েছিলেন, কৃষকরা সারা দিন পরিশ্রম করে ফসল উৎপাদন করে, তাহলে পরিশ্রম ইজ ইকুয়াল টু ফসল। সেই সঙ্গে যদি ঈশ্বরের কাছে প্রার্থনাও করে, তাহলে পরিশ্রম প্লাস প্রার্থনা ইজ ইকুয়াল টু ফসল, অর্থাৎ প্রার্থনা ইজ ইকুয়াল টু 0। প্রার্থনায় শূন্য লাভ হয় জীবনে। তুষালা, এসব হলো ফুক্কুড়ির কথা। জীবন মানে শুধু চাষবাস আর মাগ ছেলে মেয়ে নিয়ে ঘর করা নয়। তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে কি তোর কোনো নতুন উপলব্ধি হয়েছে? আমাকে খুলে বল না। শালা বৃষ্টি থামবার নাম নেই। তামাক খাইনি কতক্ষণ। চল চল, ছুটে চলে যাই। তুই ছুটতে না পারিস, ছাতা মাথায় দিয়ে আমার পেছন পেছন আয়। ব্রজেন্দ্রর প্রশ্ন এড়িয়ে, কথা ঘুরিয়ে দিয়ে নরেন্দ্র ছুটতে শুরু করে দিল। নিজের বাড়ির দিকে নয়, টঙের দিকে। রামকৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়লেই তাঁর ভুরু কুঁচকে যায়, মাথার মধ্যে একটা আলোড়ন শুরু হয়। এ ব্যাপারটা কাউকে ঠিক বুঝিয়ে বলাও যায় না। ছুটতে ছুটতেই নরেন্দ্রর মনে হলো, রামকৃষ্ণ ঠাকুরের কাছে তো আমি নিজে থেকে যাইনি। আমি মূর্তি পুজোর ঘোর বিরোধী। যুক্তিহীন ভক্তিবাদও আমার সহ্য হয় না। রামকৃষ্ণ ঠাকুর সম্পর্কে আমার কোনো আগ্রহই ছিল না। সত্যি এসব থেকে দূরেই থাকে নরেন্দ্র। কেশববাবুদের প্রার্থনা সভাতেও এখন আর যায় না। সে যায় সাধারণ ব্রাহ্ম সমাজের তরুণদের দলে। তাদের পাড়ায় সুরেন মিত্তিরের বাড়িতে একদিন রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন। নরেন্দ্রকে এখন গান গাইবার জন্য অনেকেই ডাকাডাকি করে। সেদিনও সুরেন মিত্তিরের অনুরোধে নরেন্দ্র সে বাড়ির আসরে গিয়ে কয়েকখানা গান শুনিয়েছিল। সেদিন রামকৃষ্ণ ঠাকুরকে দেখে সে তেমন কিছু আকৃষ্টও হয়নি, বিশেষ কোনো কথাও বলেনি। শ্যামলা রঙের একজন ছোটখাটো চেহারার মানুষ, অঙ্গে গেরুয়া টেরুয়া পরেন না, নরুন পাড় ধুতি পরা, গায়ে একটা উড়নি, কি যেন হাসির কথা বলেছিলেন। সেদিন সেই ঘরের মধ্যে খুব গরম ছিল। গান শুনিয়ে চলে এসেছিল নরেন্দ্র। তারপরেই তো শীতকালের শেষ দিকের কথা, কোনো এক বড় লোকের বাড়িতে পাত্রী দেখতে যাবার জন্য ঝুলোঝুলি করছিলেন বাবা মা। বিরক্ত হয়ে চোটপাট শুরু করে দিয়েছিল নরেন্দ্র। সেই সময় তাদের এক আত্মীয় রামচন্দ্র দত্ত এসে উপস্থিত। বাড়িতে ওরকম হাঙ্গামা দেখে রাম দত্ত নরেন্দ্রকে বললেন, বিলে, তুই এখান থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে থাক না। আমার সঙ্গে দক্ষিণেশ্বরে চল। গঙ্গার পাড়ে ভারী মনোরম জায়গা। আমার ঠাকুরের দুটো উপদেশ শুনে দেখ তোর মনে লাগে কিনা। না মানলে না মানবি, তবে ওখানে গেলে তোর খারাপ লাগবে না, সেটা বলতে পারি। যেতে রাজি হল নরেন্দ্র, তবে একা নয়। বরানগরের আড্ডা থেকে দুজন বন্ধুকেও তুলে নিল ঘোড়ার গাড়িতে। কাঁচা রাস্তার দুপাশে ঝোপ জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো বাড়ি। গাড়ি ঘোড়ার সংখ্যাও কম। হঠাৎ দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখলে বেশ বিস্ময় জাগে। অনেকখানি এলাকায় ছড়ানো মন্দির প্রাঙ্গণ। শীতকালীন নির্মল আকাশ, গঙ্গা থেকে হু হু করে আসছে উত্তুরে হাওয়া। বন্ধুদের সঙ্গে নরেন্দ্র ঘুরে ঘুরে সব দেখতে লাগল। মন্দিরের জন্য রানী রাসমণি হাত খুলে খরচ করেছেন। বাঁধানো ঘাটে অনেকখানি চওড়া সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে এলে প্রশস্ত চাঁদনি।
সেখানে কয়েকটি খাটিয়া, আম কাঠের সিন্দুক, দু একটা লোটা ছড়ানো রয়েছে। কিছু সাধু ফকির বৈষ্ণবী বসে আছে এদিক ওদিক। মনে হলো তারা নিয়মিত প্রসাদ পায়। সিমেন্ট বাঁধানো পাকা উঠোনের একদিকে রাধাকান্তের মন্দির, অন্যদিকে কালী মন্দির। কালী মন্দিরের সামনে নাট মন্দির, চাঁদনির এক পাশে দ্বাদশ শিবের মন্দির, তাছাড়া ভাড়ার ঘর, ভোগঘর, অতিথিশালা ও বলিদানের হাঁড়িকাঠ। এই এলাকার মধ্যে রয়েছে দুটি পুকুর, বাসন মাজার পুকুর আর হাঁস পুকুর। কাছেই মস্ত বড় গোশালা, আর একদিকে পঞ্চবটী উদ্যান। উঠোনের উত্তর পশ্চিম কোণে থাকেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর। ঘরটির এক পাশে একটি অর্ধবৃত্তাকার বারান্দা। সেই বারান্দায় দাঁড়ালেই অনেকখানি বিস্তৃত গঙ্গার রূপ দেখা যায়। বাগান টাগান ঘুরে এসে নরেন্দ্র বন্ধুদের সঙ্গে নিয়ে এই ঘরে প্রবেশ করল। একদিকে একটি তক্তপোষের উপরে বসে আছেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর। একটা ঠেঙো ধুতি পরা, কোমরের কষি আলকা, ঊর্ধ্বাঙ্গে একটা আলোয়ান জড়ানো। মেঝেতে মাদুর পাতা, সেখানে কয়েকজন লোক বসে আছে। এক কোণে একটা বড় গঙ্গা জলের চালা, সেখানে গিয়ে বসল নরেন্দ্র। অন্যরা একটা দুটো প্রশ্ন করছে, তার মধ্যে রামচন্দ্র দত্ত রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে নরেন্দ্রর পরিচয় করিয়ে দিলেন একজন গায়ক হিসাবে। গায়করা যেখানে যায় সেখানে গান গাইতেই হয়। রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। নরেন্দ্র প্রথমে গাইল, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। দ্বিতীয় গান ধরলেন, যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। গাইতে গাইতে নরেন্দ্র লক্ষ্য করল ওই গেরুয়াহীন সাধুটির চক্ষু দুটি স্থির হয়ে গেল, শরীর যেন নিঃস্পন্দ। একেই ভাব সমাধি বলে নাকি? ভান না সত্যি? গান শেষ হবার পর রামকৃষ্ণ আপন মনে বললেন, বাহ, বেশ গায় তো ছেলেটি। তারপর তক্তপোষ থেকে নেমে হঠাৎ নরেন্দ্রর হাত ধরে বললেন, আয় তো আমার সঙ্গে। নরেন্দ্র অবাক হয়ে উঠে দাঁড়াল। শ্রীরামকৃষ্ণ তাকে টেনে নিয়ে এলেন পাশের বারান্দায়। শীতের বাতাস আটকাবার জন্য বাইরের খোলা দিকটা ঝাঁপ দিয়ে ঘেরা। শ্রীরামকৃষ্ণ দরজাটাও বন্ধ করে দিলেন, যাতে ওদের কোনো কথা ঘরের লোকেরা শুনতে না পায়। জায়গাটা আধো অন্ধকার হয়ে গেল। দরজা বন্ধ করে রামকৃষ্ণ নরেন্দ্রর দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলেন। নরেন্দ্রর গা ছমছম করতে লাগলো, কামড়ে টামড়ে দেবে নাকি। তারপর ভাবল, উনি বোধহয় নির্জনে আমাকে কোনো উপদেশ টুপদেশ দিতে চান, তা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিলেই হবে। উপদেশ দেওয়ার বদলে উনি একটা অদ্ভুত কাণ্ড করলেন। খপ করে নরেন্দ্রর একটা হাত চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন, যেন তিনি নরেন্দ্রকে বহু দিন ধরে চেনেন। এইভাবে বলতে লাগলেন, ওরে ওরে, এতদিন পর আসতে হয়। আমি যে তোর জন্য কতদিন ধরে বসে আছি, তা একবারও ভাবিসনি? বিষয় লোকেদের বাজে কথা শুনতে শুনতে কান ঝলসে গেল রে। প্রাণের কথা কাউকে বলতে পারি না বলে আমার পেট ফুলে থাকে। কেন আসিসনি আমার কাছে? তারপর হঠাৎই আবার কান্না থামিয়ে হাত জোর করে গদগদ কণ্ঠে বললেন, জানি আমি প্রভু, তুমি পুরাতন ঋষি, নবরূপী নারায়ণ।
এসব কথা শুনে নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। মনে মনে ভাবল, এই যে দেখা যাচ্ছে বদ্ধ পাগল। আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, আমাকে ইনি এসব কি বলছেন? পাগলের প্রলাপে বাধা দিলে আবার না জানি কি হয়। তাই সে কোনো বাধা না দিয়ে চুপ করে শুনতে লাগল। একটু পরে কথা থামিয়ে রামকৃষ্ণ বললেন, এখানে দাঁড়া, কোথাও যাবি না। দরজা খুলে ভেতরে গিয়ে তিনি খানিকটা মাখন, মিছরি আর সন্দেশ নিয়ে এসে বললেন, নে নে, এগুলো খা। করেন কি মশাই? এগুলো আমি একা খাবো কেন? ভেতরে বন্ধুরা রয়েছে, ওখানে গিয়ে ভাগ করে খাচ্ছি, দিন। ওরা পরে খাবে, এসব তুই আমার সামনে খা। মহা অস্বস্তিকর ব্যাপার। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খাওয়া যায়, তাও আবার মিছরির সঙ্গে মাখন। কিন্তু একজন বয়স্ক লোক বারবার বলছেন। নরেন্দ্র কোনো ক্রমে খেয়ে নিল। শ্রীরামকৃষ্ণ আবার নরেন্দ্রর একটা হাত জড়িয়ে ধরে বললেন, তোর ওই বন্ধুগুলি যেন কেমন ধারা, তুই শিগগিরই একদিন একা আসবি। এরপর নরেন্দ্রর হাত চেপে ধরে গভীর ব্যাকুলতার সঙ্গে বলতেই লাগলেন, বল, ঠিক আসবি তো? কিরে, ঠিক আসবি? কিরে, বল না, ঠিক আসবি তো? আসবি তো আমার কাছে? বল, ঠিক আসবি? নরেন্দ্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন রামকৃষ্ণ ঠাকুরের এই অনুরোধ শুনে। তার মনে হতে লাগলো এ পাগলামো। তবু তারপর থেকেই রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনলেই মাথার ভিতরটা ফেটে কেন যায় নরেন্দ্রর। এরপর কি ঘটবে নরেন্দ্রর জীবনে? তরুণ নরেন্দ্র কি সঠিক চিনতে পারবেন এই আধা পাগল কাল সাধকের আসল রূপটি? আর এক তরুণ কবি রবি কি সঠিক চিনে নিতে পেরেছে তার নতুন বৌঠানকে? বুঝেছে তার মনের অতলে কি চলে? আর ভরত, সেও তো কিশোর থেকে যুবক হয়ে উঠছে, তার জীবনেও কোনো ঝড় উঠল নাকি? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, জ্যোতিরিন্দ্র অভিষেক মুখার্জি, জ্ঞানদানন্দিনী শ্রাবণী মুখার্জি, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, রবি সৌমেন চক্রবর্তী, নরেন্দ্র প্রসূন দাস, ব্রজেন্দ্র সৌম্য চ্যাটার্জি, রামকৃষ্ণ শেখর দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।